আমার সাথে যারা পরিচিত আমি ওদেরকে বলেছি যে এক দফা আন্দোলনে ছাড়া বিকল্প নাই। কারণ শুধুমাত্র আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান সিনিয়র মানুষ, ওনাকে সম্ভবত 2 দিন পরেই কারাগারে পাঠিয়ে দিয়েছিল। আর রিজভী ভাই আমাদের আমিও 10-11 দিন রিমান্ডে ছিলাম, ওনারা ওখানে ছিলেন। শুধু রিজভী ভাই আর খসরু ভাইকে সিনিয়র দেখা হতো, সম্মান করে হয়তো ওইভাবে কিছু করে না। আর বাকি প্রত্যেকে, আমিনুল ভাই থেকে শুরু করে মজনু ভাই, আমি ছিলাম জামাতের সেক্রেটারি জেনারেল, এই সমস্ত সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, আগে অন্তত একটা কার্টিসি ছিল যে সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করলে হ্যান্ডকাপ পরানো হতো না কিংবা জিজ্ঞাসাবাদ, এটা আসলে জাস্ট একটা ফর্মালিটি, তাদের প্রতি একটা রেসপেক্ট প্রদর্শন করা হতো। কারণ তারা তো অপরাধী না, তারা রাজবন্দী। কিন্তু এইবার আমরা দেখেছি যে সিনিয়র নেতৃবৃন্দ সহ প্রত্যেকের উপরে অমানবিক টর্চার করেছে। এবং আমি যখন প্রথম দফার রিমান্ড শেষে কোর্টে তোলা হয়, আমি কিন্তু প্রিজন ব্যান্ড থেকেও কি হয়েছে আমি বলেছিলাম। এবং যখন দ্বিতীয় দফায় 1 আগস্ট আবার ডিবি কার্যালয়ে তোলা হয়, এবং খসরু ভাই তো একদিন বক্তব্যে বলেছে যে আমরা প্রিজন ব্যান্ডে থাকতাম, ও রাস্তায় লোক দেখলেই 5 জন লোক দেখলেই স্লোগান দিত। আমরা ডিবি কার্যালয়ে আমাদের সাথে যা করা হয়েছিল সেটা আসলে বলার মতো না। কিন্তু তারপরেও কিন্তু প্রিজন ব্যান্ডের ফাঁক দিয়ে ঠিকই গুলিস্তান থেকে যাওয়ার এইদিকে জজকোট এলাকায় যে চিন্তা হচ্ছে মানুষ যেন চাঙ্গা থাকে, তারা যেন জিম ধরে না যায়, যেন আমরা প্রিজন ভ্যানের মধ্যে নির্যাতনের মুখেও আমাদের স্পৃহায় বিন্দুমাত্র কমে নাই। এমনকি আমি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই, মেইন স্ট্রিমের বেশিরভাগ মিডিয়া ফেসিবাদের দালালি করলেও আমাদের মতোই কিছু তরুণ ছিল, সমকালের রিপোর্টার রবিউল সহ কয়েকজনে, আমরা যেটা মোজো বা মোবাইল জার্নালিজম বলি, তারা কয়েকজন বলছিল ভাই আন্দোলন একটু ঝিমাই পড়তেছে, আপনি যদি জেল থেকে কিছু বলেন কাজে চাঙ্গা হবে। তখন আমি বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন এবং কবি, শিল্পী, সাহিত্যিক সবাইকে নিয়ে রাজপথে থাকতে হবে। কারণ তখন পত্রিকায় মাঝে মাঝে 2-1টা পুরানো পত্রিকা ফাঁক ফোকর দিয়ে একজনে এই রিমান্ড শুনানিতে আদালতে আসে, কাপড় চুপুরের মধ্যে করে নিয়ে যেত। 2-1টা পত্রিকা পরে দেখছে যে শিল্পীরা, বিভিন্ন মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে। টেলিভিশনের খোঁজখবর নিতাম যে টক শোতে টেলিভিশনে কি আলোচনা হয়। মিল্লাত ভাইয়ের ছেলে মিল্লাত ভাইয়ের মাধ্যমে বলতো যে জিল্লুর রহমানের 3য় মাত্রা একটু একটু বলে, বাকিরা বন্ধ করে দিয়েছে। যমুনা টিভিতে একটু আন্দোলন দেখায়, ওইভাবে ইন্টারনেট নাই। কিন্তু যখন আমাদের কয়েকজন ছাত্র সমন্বয়কেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তখন মূলত যেটা আমান বলেছিল, আমাকেও আসলে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এবং ঝুলিয়েছিল, যে আমাকেও বলেছিল যে স্বীকারোক্তি দিলে যে এই সমস্ত নাশকতা তারেক রহমানের নির্দেশে হচ্ছে, তারেক রহমান টাকা দিছে আমাদেরকে। এবং এই যুবদলের নয়ন, কায়ুম ভাই বাড্ডার, এরা সহ এলাকায় যে রামপুরা, আমার যেহেতু বাসা ওই এলাকায়, বিটিভি ভবনে আগুন দেওয়া হয়েছে এবং এই সড়ক ভবনে, এইটা আমি জানি, আমার সাথে কথা হয়েছিল। এই স্বীকারোক্তি দেওয়া হলে আমারও রিলিজ করে দেবে, তাহলে সব মামলায় গ্রেপ্তার, তাহলে আর এই জীবনে আর বাইরানের সুযোগ নাই, এরকম কথাবার্তা বলা হয়েছিল। কিন্তু আমি স্বীকারোক্তি দেই নাই। আমার যেহেতু ইন্ট্রোগেশনের বিভিন্ন ভিডিও 111-এর সময় অনেকের রেকর্ড এগুলো ছাড়ে, কারণ এটা তো ইন্টেলিজেন্সের কাছে আছে এখনো। আমার কাছে যা জিজ্ঞাসা করেছিল এখনো বলতে হবে পরিষ্কারভাবে। একজন অফিসার বলেছিল, মিস্টার নূর, উই নো ইউ আর এ স্ট্রেট ফরওয়ার্ড পারসন, সো টেল আস হাউ ইউ আর কানেক্টেড উইথ দিস মুভমেন্ট। আমি পরিষ্কারভাবেই বলছি যে আমি ডাকসুর ভিপি হয়ে একজন ছাত্র নেতা হয়ে শেখ হাসিনার অত্যাচার, নির্যাতনে এই যে আঙুল বাঁকা, এই বয়সে মাজার মেরুদণ্ডের হাড় ভেঙেছি, আমার অপরাধ কি? আমরা ছাত্রদের যৌক্তিক ন্যায্য অধিকার নিয়ে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। আজকে এই যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম করে, গুলি করে, নাই করে দেওয়া হচ্ছে, এই পর্যন্ত 400 থেকে 450 মানুষকে হত্যা করা হয়েছিল। এরপরে আমার কাছে মনে হয়েছে এই সরকারের পতন না হলে এই দেশে আমাদেরকে গিনিপিগ হয়ে থাকতে হবে। কাজেই আমি, আমার সাথে যারা পরিচিত, আমি ওদেরকে বলেছি যে এক দফা আন্দোলনে ছাড়া বিকল্প নাই। কারণ 19 তারিখ গ্রেপ্তারের আগে আমি নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, ওদের সাথে ডাইরেক্ট কথা বলেছিলাম। জামাতের এক নেতার সাথে, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের সাথে,
হোয়াটসঅ্যাপ তখন বন্ধ হয় নাই, তখন খসরু ভাই, জহিরুদ্দিন, স্বপন ভাই, মহাসচিবের সাথেও কথা বলেছিলাম, সালাউদ্দিন ভাইয়ের সাথেও কথা বলেছিলাম। কাজে আমি ধরে নিয়েছিলাম যে এই যে 400-450 মানুষকে এই পর্যন্ত হত্যা করেছে, যে কোনো সময় আমরা গ্রেপ্তার হব। কাজে গ্রেপ্তারের আগে যা বলার বলে যেতে পারি। যে কারণে যখন ইন্টারনেট শাটডাউন, তখন কিন্তু আমি ওভার ফোনে বলেছিলাম সবাইকে রাজপথে থাকতে হবে। এমনকি আপনাদের মনে আছে 19 তারিখে আমাদের যে গণমিছিল কর্মসূচি ছিল যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর প্রেস ক্লাবে, সেদিন 19 তারিখের আগের দিন মানে বৃহস্পতিবার রাতে আমার মোবাইল মেসেজ, যাদের মোবাইলে এখন আছে, আমি সবাইকে মেসেজ দিয়েছিলাম দুপুরে খেয়ে বের হবেন, নামাজ পড়বেন পল্টনে। তো আমাদের নেতৃবৃন্দ পল্টনে জড়ো হওয়ার সাথে সাথেই সেদিন টিয়ার শেল মেরে, রাবার বুলেট মেরে ছত্রভঙ্গ করে দিয়েছিল। গণতন্ত্র মঞ্চের কর্মসূচি ছিল মৎস্য ভবন মোড়ে। আমি কাকরাইল মোড়ে আসতে আসতে শুনি রিজভী ভাই গ্রেপ্তার, এবং কাকরাইল ওইখানে স্টে করা অবস্থায় যুবদলের এক নেতা বলছিল, ভাই আমি যুবদল করি ঢাকার। আইসা কথা বলে গেছে, কতক্ষণ পর বিএনপি অফিসের দিকে যেতে যেতেই দেখি ঠাস করে গুলি লেগে শেষ, স্পট ডেড। তারপরে সেগুন বাগিচা থেকে একজন মহিলাকে নাহলে ইসলাম ব্যাংক হসপিটালে পেটে গুলি লেগেছিল, সে জানালার পাশে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।